জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। কর্মবিরতি শেষে রাজধানীর সড়কে ট্রাফিকের কাজে ফিরেছে পুলিশ, তবে কিছু কিছু পয়েন্টে তাদের সাথে এখনো দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশকে। গেল 5 আগস্ট সরকারের পদত্যাগের পর কর্মবিরতিতে যায় পুলিশ, ফলে পুলিশ শূন্য হয়ে পড়ে রাজধানী। পরে ঢাকা সহ সারা দেশের ট্রাফিক সিগন্যাল ও সড়কের যান চলাচলের শৃঙ্খলার দায়িত্ব কাঁধে তুলে নেয় ছাত্র জনতা। এদিকে 15ই আগস্টের মধ্যে পুলিশকে কাজে যোগ দেওয়ার ঘোষণার পর তারা কাজে যোগ দিতে শুরু করেছে। কর্মবিরতি কাটিয়ে কাজে ফিরতে পেরে সন্তুষ্ট তারাও। জানান, শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে সড়ক ব্যবস্থাপনার কাজ এগিয়ে নিয়ে যাবেন তারা। 11 দফা দাবি মেনে নেওয়ার পর কর্মস্থলে যোগ দিয়ে কাজ শুরু করেছে পুলিশ। রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধ দমনের অভিযোগ নিতে শুরু করেছে থানাগুলো। বিভিন্ন থানা ঘুরে দেখা যায় কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছে রাজধানীর 50টি থানার প্রায় 37,000 পুলিশ সদস্য। ইতিমধ্যে অপরাধ দমনের কার্যক্রম শুরু করেছেন তারা এবং অভিযোগ নিয়ে থানামুখী হচ্ছেন সাধারণ মানুষও। যদি এর মধ্যে কেউ যোগদান না করেন তাকে পলাতক শুরু করতে না। কারো কাছে অবৈধ অস্ত্র থাকলে সেটি 7 দিনের মধ্যে জমা দেওয়ার আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এছাড়া সাধারণ মানুষের কাছে অস্ত্র কিভাবে গেল সেটিও তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। সকালে ঢাকা ক্যান্টনমেন্টের সিএমএইচে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে গণমাধ্যমকে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সিএমএইচ ব্যাটালিয়ন আনসার আহত সদস্যদের শারীরিক অবস্থা ঘুরে দেখে তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন দরকার। সঠিক নেতৃত্ব নিয়ে রাজনীতির মাঠে আওয়ামী লীগের ফিরে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় থানায় যারা লুট চালিয়ে অস্ত্র নিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। আনসারদের যা দেখলাম, যা আমি ছবি দেখলাম, তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে সিভিল ড্রেস পরা। হু আর দিস পিপল? আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা। সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশের 25তম প্রধান বিচারপতি। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের শ্রদ্ধা জানানো শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিগণ। ছাত্র জনতার বিজয় নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টার পর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকর কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন তিনি। সোমবার সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর 55তম জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে এসব মন্তব্য করেন তিনি। ফখরুল এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। বনানীতে মির্জা ফখরুল সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের গণজাগরণকে, উত্থানকে
নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না। বাংলাদেশ ব্যাংক বিশেষ গোষ্ঠীর স্বার্থে মুদ্রা নীতিমালা করার কারণে সার্বিক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বলেন, এই কাজ করতে গিয়ে নীতির সাথে সাংঘর্ষিক পদক্ষেপও নিয়েছে। ব্যাংকটিতে সকালে সিপিডির অফিসে ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনতে করণীয় শীর্ষক আলোচনায় কথা বলেন তিনি। যে কর্মকর্তা উপরের প্রশাসনের মধ্যে যারা রয়েছেন, তারপরে ব্যাংকে যে লোন স্যাংশন করার প্রক্রিয়া, লোন পুনর্তফসিল করা, লোন রাইট অফ করা, এই ধরনের, এবং ব্যাংকের ভিতরে নিজেদেরও অনেক দুর্বলতা, যেমন ইন্টারনাল কন্ট্রোল কিংবা কমপ্লায়েন্স রিস্ক, এগুলি বিষয় রয়েছে। তাছাড়া আন্তর্জাতিক কিছু মানদণ্ড যেমন বেজেল 3, সেগুলোর যে প্রয়োজন, যেগুলোর সেই সূচকগুলোতে পারফর্ম করা রিকোয়ারমেন্টগুলি, সেগুলো পরিপালনে দুর্বলতা এগুলি রয়েছে। ইন্টারনেট কেন বন্ধ ছিল তদন্ত করে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। এছাড়াও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক ও A2I এর দুর্নীতি খতিয়ে দেখে বিচারের মুখোমুখি করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁয়ে একথা বলেছেন তিনি। 24 ঘন্টার একটা আমরা প্রাথমিকভাবে একটা ব্যাখ্যা আমি চেয়েছিলাম, সেটি হয়তো আজকে বিকাল বা সন্ধ্যার মধ্যে হয়তো আমরা রিপোর্টটা পাবো। কোন পর্যায়ে তারা যুক্ত ছিল সেই অনুযায়ী আইনিভাবে যথাযথ যে প্রক্রিয়া সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেই ধারাগুলোকে পুনর্বিবেচনা করতে হবে এবং আইন মন্ত্রণালয়ের সাথে এটি নিয়ে আমরা বসবো এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট থাকলেও এটি এমনভাবে থাকতে হবে যাতে মত প্রকাশের যে স্বাধীনতা সেটি যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, এবং আমরা অতি দ্রুত এই আইনটি নিয়ে একটি পদক্ষেপ নেব। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে পণ্যবাহী ট্রেন চলাচল। কাল থেকে চলবে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। কমলাপুর স্টেশনের ম্যানেজার জানিয়েছেন, আজ বিকেল 5টা থেকে মিলবে 15 থেকে 22 আগস্টের আন্তনগর ট্রেনের টিকিট। 15 আগস্ট থেকে আন্তনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। তবে সাময়িকভাবে বন্ধ থাকবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল। আজ বিকেল 5টা থেকে সারা দেশে একযোগে অনলাইন এবং অফলাইনে পাওয়া যাবে আগামী 15 থেকে 22 আগস্ট পর্যন্ত আন্তনগর ট্রেনের অগ্রিম যাত্রা টিকিট। যাত্রী নিরাপত্তার কথা ভেবে দীর্ঘ প্রায় 27 দিন পর আমাদের আগামী 15 আগস্ট থেকে সারা দেশে সব রুটে আন্তনগর ট্রেন চলাচল করবে এবং আজকে সকাল 6:30টায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী কন্টেইনার নম্বর 602 ঢাকা থেকে যথানিয়মে ছেড়ে গেছে। আর আগামীকাল 13 তারিখ থেকে সকল প্রকার মেইল, কমিউটার, লোকাল ট্রেন চলাচল শুরু হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার জেরে আবারও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। এরই মধ্যে নতুন করে আসা অনেক রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। এমন অবস্থায় সীমান্তে নজরদারি ও পাহারা বাড়িয়েছে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা। গেল পালিয়ে আসার সময় আলাদা নৌকাডুবির ঘটনায় 44 রোহিঙ্গার মরদেহ ভেসে আসে টেকনাফের বিভিন্ন সৈকতে। এছাড়া 5 আগস্ট বাংলাদেশে পালিয়ে আসার সময় মিয়ানমারের ড্রোন হামলায় 2 শতাধিক রোহিঙ্গার মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এমন পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের খবরে উদ্বিগ্ন স্থানীয়রা। তাদের দাবি, সাম্প্রতিক পরিস্থিতির সুযোগে স্থানীয় একটি দালাল চক্র সীমান্তের অন্তত 10টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আনার চেষ্টা করছে, যাদের কয়েকজনকে বিজিবি আটক করলেও অনেকে রোহিঙ্গাই ক্যাম্পে আশ্রয় নিয়েছে। গত 24 ঘন্টার ভারী বৃষ্টিতে ফেনী শহরের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। পৌরসভার কাজ বন্ধ থাকায় ড্রেনেজ ব্যবস্থারও নাজুক অবস্থা।
পচা দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। কিছু এলাকার ঘরবাড়িতে উঠে গেছে পানি। শহরের রামপুর, এককডেমি এলাকা ও পাঠানবাড়ি এলাকায় সবচেয়ে বেশি নাজুক অবস্থা। স্থানীয়রা বলছেন, সামান্য বৃষ্টি হলেই এলাকায় পানি জমে যায়। বৃষ্টি আর ড্রেনের পানি মিশে তৈরি হয় অস্বস্তিকর পরিবেশ। এখন চারদিকে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রাশিয়ার সীমান্ত এলাকা কুরস্কে ঢুকে টানা 7 দিন ধরে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। রুশ ভূখণ্ডের বেশ কিছু অংশ দখলে নেওয়ারও দাবি করেছে কিয়েভ। মস্কো অভিযোগ করেছে তাদের সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশ করে এই কয়দিনে অন্তত 30 কিলোমিটার ভেতরে অগ্রসর হয়েছে ইউক্রেনীয় বাহিনী। এছাড়া কুরস্ক অঞ্চল কর্তৃপক্ষের দাবি, ইউক্রেনের হামলায় তাদের বহু মানুষ আহত হয়েছেন, অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার হামলায় বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করার পর থেকে কিয়েভে আক্রমণ জোরালো করেছে মস্কো। রোববার রাতে চালানো বিমান হামলায় কিয়েভে অন্তত 2 জন নিহত হয়েছেন। এছাড়া ইউক্রেনের সুমি অঞ্চলেও হামলা করা হচ্ছে। এসব হামলায় উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছে ইউক্রেন। ইসরায়েলি বাহিনীর আগ্রাসী অভিযানে গাজায় আরও 22 ফিলিস্তিনের প্রাণ গেছে। এতে 7 আগস্ট থেকে এখন পর্যন্ত প্রাণহানি দাঁড়িয়েছে 39,790 জনে। এছাড়া গত কয়েকদিনের হামলায় গাজার দক্ষিণ পশ্চিমাঞ্চলের 75,000-এর বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আশ্রয়কেন্দ্র থেকে পালাতে বাধ্য হচ্ছেন অনেকে। এ অবস্থায় গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের প্রতি নতুন করে আলোচনার আহ্বান জানিয়েছে হামাস। ইতিমধ্যে এই বার্তা ইসরায়েলকে দিয়েছে মিশর ও কাতারের আলোচকরা। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চান কিনা তা এখনো স্পষ্ট নয়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।